শয়তানি হাসি হেসে আরেকজন উত্তর দিল, চুপ, বাচ্চাটাকে ছেড়ে দে আর নিজেদের দুটো হাত তুলে মাটিতে বসে সারেন্ডার কর, এখনো সময় আছে, তোরা নিজেদের প্রাণ বাঁচাতে পারিস। অবন্তিকা রাগী গলায় ধমক দিল, আমি যখন ঠিক করেছি আমি এই টাকা নিয়ে এখান থেকে যাব, তখন আমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি তোরা কোন রকম চালাকি করার চেষ্টা করিস, আমাদেরকে আটকানোর চেষ্টা করিস, তাহলে এখনই আমি এই বাচ্চাটার খুলি উড়িয়ে দেব। ঠান্ডা গলায় ডাকাত সর্দার বলল। আর তারপরই ডাকাত সর্দার বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিয়ে তার মাথায় বন্দুক রাখল। ছোট বাচ্চাটিকে দেখে বেশ বোঝা যাচ্ছিল যে কতটা ভয় পেয়েছে সে। তার চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শয়তান, এক্ষুনি এই বাচ্চাটাকে ছেড়ে দে, উত্তেজিত হয়ে অবন্তিকা বলে উঠল। নীল অবন্তিকার পিঠ চাপড়ে শান্ত হতে ইঙ্গিত করলো, আর তারপর ডাকাত দলের দিকে এগোতে এগোতে বলল, আমি তো ভেবেছিলাম তোমরা খুবই সাহসী লোক, কিন্তু এখন তো দেখছি তোমরা একটা ছোট বাচ্চার পেছনে লুকিয়ে নিজেদের বীরত্ব দেখাচ্ছ, আর তোমরা বলছিলে যে নিজের জীবনের পরোয়া করো না। তোমাদের নিজেকে পুরুষ মানুষ বলতে লজ্জা হয় না? এক কাজ করো, এই গঙ্গায় ডুবে মরে যাও তোমরা। জেনে শুনে ডাকাতদেরকে উস্কানোর চেষ্টা করছিল নীল। চুপ কর, আজ যদি ব্যাংকে তুই না থাকতিস তাহলে এতক্ষণে আমরা পগার পার হয়ে যেতাম। নীলের ভাবগতিক সর্দারের একদমই পছন্দ হচ্ছিল না। আসলে ডাকাত সর্দার অনেক কাঠখড় কুড়িয়ে নিজের দলটা তৈরি করেছিল, আর এতদিন পর্যন্ত তারা যেখানেই লুট করেছিল সেখানেই তাদের বেশ লাভও হয়েছিল, কিন্তু আজ ওদের হাতে খুব বেশি টাকা কড়িও আসেনি। আর তার উপর নীল আর অবন্তিকাও তাদের পেছনে পড়ে রয়েছে। এসবের জন্য তাদের আসল প্ল্যানটা পুরোপুরি ভেস্তে গিয়েছিল। আমি কি কিছু ভুল বলছি? যদি তোমাদের মনে হয় যে তোমরা সত্যিকারের পুরুষ মানুষ, তাহলে এক্ষুনি বাচ্চাটাকে ছেড়ে দাও। তোমাদের একজন হোস্টেজ চাই, তাই তো? আমি রাজি তোমাদের হোস্টেজ হতে। কথাগুলো বলতে বলতে নীলের চেহারা ক্রমশ শান্ত হয়ে আসছিল। নীলের মুখে এই কথা শুনে অবন্তিকা পুরোপুরি হতবাক হয়ে গেল। সে সাথে সাথে নীলকে বারণ করতে গেল, কিন্তু তার আগেই সর্দার বলে উঠল, ঠিক আছে, তোর খুব হিরো হওয়ার শখ, তাই না? কোনো ব্যাপার না, তোর এই ইচ্ছাও আমি আজকে পূর্ণ করে দেব। আয়, নিজের দুটো হাত উপরে তুলে আস্তে আস্তে এগিয়ে আয়। কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই বাচ্চাটা পটল তুলবে। নীলের মুখে একটা মুচকি হাসি খেলে গেল। এটা অবশ্য সবার নজরে পড়লো না। নীল আর সময় নষ্ট না করে নিজের দুটো হাত উপরে তুলে ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে যেতে থাকে। নীল, অবন্তিকা ওকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নীল দাঁড়ালো না। আজকের এই ঘটনার আগে অবন্তিকা কল্পনাও করতে পারেনি যে নীল নিজের জীবনের বাজি রেখে একজন হোস্টেজ হতে রাজি হবে। এত কিছু ঘটে যাওয়ার পরও সে কি সত্যিই শুধু একজন ইউজলেস ঘর জামাই? অবন্তিকার এসব ভেবেই রাগ হচ্ছিল। নীল যখন ডাকাত সর্দারের থেকে মাত্র 2 মিটার দূরে দাঁড়িয়ে, তখন সেই সর্দার ছোট বাচ্চাটাকে ছেড়ে দিল। ছোট বাচ্চাটা এতই ভয় পেয়ে গিয়েছিল যে ছাড়া পেতেই সে অফিসার অবন্তিকার দিকে দৌড়ে গেল। চুপচাপ এদিকে আয়, ডাকাত সর্দার হুঙ্কার করে উঠল। চিন্তা করো না, আমার কাছে কোন রকম অস্ত্র নেই, আমি এখন তোমাদের হোস্টেজ। মুচকি হেসে নীল ধীরে ধীরে ডাকাতদের দিকে এগিয়ে গেল, আর ঠিক সেই সময় নীল নিজের আসল খেলাটা খেললো। নীল ডাকাত সর্দারের বুকে এমন এক লাথি মারলো যে সেই লাথির চোটে ডাকাত সর্দার কয়েক মিটার দূরে ছিটকে পড়লো। এই দৃশ্য দেখে তো সবাই হতভম্ব হয়ে রইল। এ কি মানুষ নাকি কোনো সুপার হিরো? অবন্তিকা তো বিশ্বাসই করতে পারলো না যে শরীরে এত রকমের আঘাত নিয়েও নীল কিভাবে এসব করছে। নীলের এমন রূপ দেখে ডাকাত দলের লোকগুলোর মধ্যে হুটোপাটি শুরু হয়ে গেল। বসকে নিয়ে জলদি পালা! কোনো মতে সর্দারকে নিয়ে ওরা দৌড়ে পালালো। ডাকাত দল সেখান থেকে পালিয়ে যাওয়ার পর যন্ত্রণায় কোকিয়ে উঠল নীল। খুব যন্ত্রণা হচ্ছে। আগে থেকেই নীলের কাঁধে গুলি লেগেছিল। ডাকাত সর্দারের উপর হামলা করতে গিয়ে কাঁধের ক্ষতটা আরো বেড়ে গিয়েছিল। সেখান থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করে দিল। নীল, এবার আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল পৌঁছাতে হবে। গুলিটা কাঁধ থেকে বের করা দরকার। যদি এইভাবেই তোমার শরীর থেকে সব রক্ত বেরিয়ে যেতে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি তুমি জ্ঞান হারাবে, হয়তো কোমাতেও চলে যেতে পারো। ছোট বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে অবন্তিকা গাড়ির দিকে এগিয়ে গেল। বেশ চিন্তিত হয়ে বলল সে। নীলও কোনো মতে গাড়ি পর্যন্ত হেঁটে এলো। বাহ, এই কথাটা তুমি আমাকে এত তাড়াতাড়ি বললে? নীল বেশ ব্যঙ্গ করে কথাটা বলল। কি? আমি তোমাকে আগেই বলেছিলাম যে হসপিটালে যাও,
কিন্তু হিরো হওয়ার শখ কার জেগেছিল শুনি?